হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার লিসনার্স। আপনারা শুনছেন অল ডে সাসপেন্স, আর আমি আপনাদের হোস্ট সুদর্শন। আজকের গল্পটা কিন্তু হতে চলেছে একটু অন্যরকম। তাহলে চলুন শুরু করা যাক আজকের নিবেদন। আজ আপনি শুনতে চলেছেন লেখক সায়ক সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প দহিতা। বরাবরের মতো আজও গল্পের মধ্যে থেকে থাকবে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, সরাসরি শুরু করা যাক আজকের নিবেদন। এই গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে লেখক সায়ক সেনের কলমে দহিতা। আষাঢ়ের শেষ লগ্ন, অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। তার ছাটে অন্ধকার ভেতরের ঘরখানাও যেন স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছে। সুকান্ত আজ 3 মাস হল এই শান্তিপুর গ্রাম সংলগ্ন প্রবীণ ষষ্ঠীভূষণের পুরনো ছড়ানো গোছের বাড়িটায় এসে উঠেছে। মহানগরীর কোলাহল, কর্মজীবনের চিরন্তন দৌড়ঝাঁপ আর এক অদ্ভুত অপ্রত্যাশিত ঘটনার ঘন ঘটা থেকে বহু দূরে এই শান্ত ধুলোমাখা গ্রামে সে আশ্রয় নিয়েছে। তার শহর ছাড়ার কারণ কোনো সাধারণ ছুটি ছাটা বা কাজের চাপ ছিল না, বরং তা ছিল এক বিচিত্র আর্থিক ফন্দির শিকার হওয়ার ফল। পারিবারিক ব্যবসার নামে সুকান্তকে জড়ানো হয়েছিল এক জালিয়াতিতে, যেখানে সে না চাইতেও জড়িয়ে পড়েছিল এমন এক চক্রে যা তার সমস্ত সঞ্চয় শুধু গ্রাসই করেনি, বরং তাকে ঋণের জালে এমনভাবে আবদ্ধ করেছিল যে শহরের পরিচিত পরিবেশে মুখ দেখানোর সাহসটুকুও সে হারিয়ে ফেলেছিল। মা, বাবা, কাকা, কাকিমা সবাই আছে তার, কিন্তু তাদের মাঝখানেও সে আজ যেন নির্বাসিত। সেই বিষাদ আর গ্লানি থেকে মুক্তি পেতে, অথবা অন্তত কিছুদিনের জন্য নিঃশ্বাস নিতেই তার এই গ্রাম যাত্রা। প্রথম কদিন নিছকই কাটছিল, তবে অদ্ভুতভাবে এই নিরালা জীবনে তার এক নতুন সঙ্গীর দেখা মিলল। বাড়ির মালিক ষষ্ঠীভূষণ। মানুষটি প্রবীণ, বয়স প্রায় 50-এর গোড়ায়। কাঁধের ওপর সামান্য কুঁজো হওয়া শরীর, দৃষ্টিতে এক অনির্বচনীয় বিষাদের ছায়া, আর ফ্যাকাশে ঠোঁটে এক ম্লান হাসি লেগেই থাকে। প্রতিদিন সন্ধ্যা নামলে, যখন বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ অথবা জোনাকিদের নীরব নৃত্য চলে, সুকান্ত এসে বসে ষষ্ঠীবাবুর নিচের ঘরের দাওয়ায়। এক কাপ আদা দেওয়া লাল চা, থালায় সাজানো গরম সিঙ্গারা, আর মাঝে মাঝে মুড়ি মাখা বা জিলিপি। এটুকু সম্বল করেই দুজনের আড্ডা বেশ জমে ওঠে। এই আড্ডাতেই সুকান্ত জেনেছে ষষ্ঠীবাবুর জীবন কাহিনী, যেটা যে কোনো উপন্যাসের থেকেও বেশি করুণ। ষষ্ঠীবাবুর শৈশব কেটেছে 20 শতকের মাঝামাঝি। তার বাবা নাকি 2টি বিবাহ করেছিলেন। প্রথম পক্ষের সন্তান তিনি নিজে, আর দ্বিতীয় পক্ষের ঘরে জন্ম নিয়েছিল এক ফুটফুটে বোন। কিন্তু নিয়তির এমনই পরিহাস যে এই সংসারটা যেন তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল। সে দিনগুলোর কথা মনে পড়লে এখনো বুক কেঁপে ওঠে। ষষ্ঠীবাবু প্রায়ই তার চাপা বেদনা মিশ্রিত কণ্ঠস্বরে বলতেন, বাবা ভুগছিলেন ক্যান্সারে, চোখের সামনেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিলেন। আর আমার নিজের মা, তিনি এক অদ্ভুত দুর্ঘটনায় মারা গেলেন। সে এক ঝড় বৃষ্টির রাত ছিল, বাজ পড়েছিল বাড়ির কাছেই একটা পুরনো বট গাছে। মা গিয়েছিলেন ছাগল আনতে, কিন্তু আর ফেরেননি। আর ঠিক তারপরেই আমার সৎমাও বিষ খেয়ে আত্মহত্যা করেন। আমি জানি এমনটা হতে পারে না। আমার মা আত্মহত্যা করতে যাবেন কেন, এটা আমি মানি না। জীবনের এই অনিশ্চয়তা যেন তাকে আরো আঁকড়ে ধরেছিল। তখনই একদিন তার ছোট বোনটি নিখোঁজ হয়ে যায়। সেদিন স্কুলে গিয়েছিল, আর ফেরেনি। ষষ্ঠীবাবু গভীর দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন,
গ্রামের প্রতিটি কোনায় খুঁজেছি, শহরেও লোক পাঠিয়েছি, খবরের কাগজে ছবি দিয়ে বিজ্ঞাপনও দিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। সে যেন ধোঁয়া হয়ে মিলিয়ে গিয়েছিল। ষষ্ঠীবাবুর জীবনের এই করুণ কাহিনী শুনে সুকান্তের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। অদ্ভুত এক সমাপতন। মানুষের জীবনে উত্থান পতন সবসময়ই ঘটে, ঠিক যেমন সুকান্ত নিজেও আজ এক অজানা গ্রামের এই পুরনো বাড়িতে আশ্রয় নিয়েছে নিজের দুর্ভাগ্য থেকে বাঁচতে। সেদিন সন্ধ্যাটাও বেশ জমে উঠেছিল। গরম গরম জিলিপি, কড়কড়ে মুড়ি মাখা আর ধোঁয়া ওঠা আদা চায় চুমুক দিতে দিতে কথাগুলো এগোচ্ছিল। বাইরে তখন নিম্নচাপের অবিরাম বৃষ্টি। যেন প্রকৃতির কান্নাও ষষ্ঠীবাবুর স্মৃতির ভারে ভারাক্রান্ত। কথা বলতে বলতে সুকান্ত হঠাৎ জিজ্ঞেস করে বসল, তা আপনার বোনের খোঁজ কি আজও পাওয়া যায়নি? প্রশ্নটা শুনে ষষ্ঠীবাবুর চোখে যেন এক ভীষণ আতঙ্ক ফুটে উঠল। তার দৃষ্টি নিমেষের মধ্যে শূন্যে মিলিয়ে গেল। মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সুকান্ত লক্ষ্য করল ব্যাপারটা। তারপর একটু দ্বিধা করে আবার প্রশ্ন করল, মানে আমি বলতে চাইছি জীবিত অথবা মৃত অবস্থায়? ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, কিছুতেই কিছু হয়নি। বললাম না, খবরের কাগজেও বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ছবি দিয়ে, কিন্তু কোনো লাভ হয়নি। সে যেন একেবারেই হারিয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি আর এরপর আরো কিছুক্ষণ গল্পগুজব চলল। সুকান্ত দেখল ষষ্ঠীবাবু কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছেন। রাত বাড়তে সুকান্ত নিজের ঘরে ফিরল। বাইরে তখনও একটানা নিম্নচাপের বৃষ্টি লেগেই আছে। সেই বৃষ্টির শব্দে যেন কেমন একটা চাপা বিষাদ আর এক অজানা রহস্য মিশেছিল। রাত তখন বেশ গভীর। সম্পূর্ণ গ্রামটা নিঝুম আর থমথমে। চারপাশের বাঁশঝাড়ের আবছা ছায়া আর দূর থেকে ভেসে আসা পেঁচার ডাকে মিশে আছে এক অলৌকিক নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার বুকে ষষ্ঠীভূষণের পুরনো কালের সাক্ষী বাড়িটা যেন এক প্রাচীন রহস্যের পসরা নিয়ে দাঁড়িয়ে আছে। সুকান্তের দোতলার ঘরটি সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে। এককালের জমিদারি আমলের চিহ্ন বহন করছে ঘরটি। উঁচু সিলিং, তাতে মাকড়সার জাল আর কোণে কোণে জমে থাকা সময়ের ধূসর আস্তরণ। মেঝের পুরনো কাঠের তক্তাগুলো চাপ দিলেই মড়মড় করে ওঠে, যেন বিগত দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। পশ্চিম দিকের জানলাটার একটা পাল্লা খোলা। সেই খোলা অংশ দিয়ে দেখা যাচ্ছে দূরে নিচু জমিগুলোতে বৃষ্টির জল জমে এক বিশাল বিলের রূপ নিয়েছে। বিলের কিনারা ঘেঁষে আবছা অন্ধকারে একটি নৌকো। মনে হয় কোনো জেলে মাছ ধরছে, কারণ তার হাতে ধরা হ্যারিকেনের মৃদু আলোটা যেন তার অস্তিত্বের জানান দিয়ে যাচ্ছে। আর সেই আলোটি এতই ক্ষীণ যে মনে হয় বিলের গভীর জলে ডুবে থাকা রহস্যের কোনো এক ক্ষুদ্র ঝলকানি। ঝিঁঝি পোকার অবিরাম ডাক আর ব্যাঙের ঘর ঘর শব্দে প্রকৃতি যেন এক অলস তন্দ্রায় মগ্ন। গভীর ঘুমের জন্য এর চেয়ে উপযুক্ত পরিবেশ আর হয় না। কিন্তু এমন প্রশান্ত পরিবেশেও একটা অস্বস্তিকর শব্দ যেন বারবার সুকান্তর মনের ভিতরে গভীর আঁচড় কাটছে।
শব্দটা এতটাই ধীর, এতটাই ছায়াচ্ছন্ন যে প্রথমটায় সে বুঝতে পারেনি। পশ্চিম দিকের জানালার খোলা পাল্লা থেকেই একটা ঘোঁত ঘোঁত আওয়াজ ভেসে আসছে ঘুমন্ত সুকান্তের কানে। শব্দটা এতটাই অদ্ভুত আর ছন্দহীন যে সুকান্তর ঘুমটা আলগা হয়ে গেল। সে ধরফর করে বিছানায় উঠে বসল। ঘুম জড়ানো চোখে প্রথমে বোঝার চেষ্টা করল আওয়াজটা কোথা থেকে আসছে আর কেনই বা আসছে। তারপর স্পষ্ট বুঝতে পারল আওয়াজটা জানালার ওপার থেকে আসছে, কিন্তু দোতলার জানালার ওপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা তো নেই। তাহলে কে বা কি এমন আওয়াজ করছে? কিসের একটা চাপা ভয় সুকান্তের বুকের ভেতর কাঁপিয়ে দিল। সুকান্তের মনে পড়ল ষষ্ঠীবাবুর একটি খামার আছে। তিনি প্রায় 8টি গরু আর 10-12টা ছাগল পোষেন। একটি মহিষ আর তার ছোট বাচ্চাও আছে। এগুলো তার শুধু শখ নয়, একরকম ব্যবসা বলা চলে। দুধ বিক্রি করে তিনি মাসে ভালোই টাকা পান। কিন্তু এই গৃহপালিত পশুদের দলেও ষষ্ঠীবাবুর একটি অদ্ভুত শখ আছে। তিনি একটি শূকর পোষেন, অদ্ভুত সাদা রঙের একটা শূকর, যার গায়ে কালো কালো ছোপ। এই ধরনের শূকর সুকান্ত আগে কখনো দেখেনি। তাহলে কি ওই শূকরটাই ওরকম আওয়াজ করছে নিচে দাঁড়িয়ে? সুকান্ত ব্যাপারটা ভালো করে বোঝার জন্য পশ্চিমের জানালাটার দিকে এগিয়ে গেল। আর তারপর দেখতে পেল জানালার যে একটা পাল্লা বন্ধ ছিল সেটা যেন কিভাবে খুলে গেছে। সামান্য ঝুঁকে নিচে তাকালো সে। নিচের ঘরেই থাকেন ষষ্ঠীবাবু। সম্ভবত তার ঘরের জানলাটাও খোলা, আর সেখান দিয়ে হ্যারিকেনের মৃদু আলো বাড়ির পেছনের কচু বনের ওপর পড়েছে। কচু গাছের বড় বড় প্রকাণ্ড পাতাগুলো যেন রাতের অন্ধকারে মাথার ধুলো মাখা এক একটা মানুষের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে তারা যেন ষষ্ঠীবাবুর ঘরের জানালার দিকে তাকিয়ে আছে আর ষষ্ঠীবাবুকে একভাবে পর্যবেক্ষণ করে মাথা দুলিয়ে দুলিয়ে নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছে। ভাবতেই গা ছমছম করে ওঠে। কিন্তু ভালো করে দেখার পরেও সুকান্ত শূকরটাকে কোথাও খুঁজে পেল না। অগত্যা তার শুনতে ভুল হয়েছে ভেবে জানালার পাল্লাটা বন্ধ করে সে আবার ফিরে আসতে যাবে, এমন সময় তার চোখটা আটকে গেল নিচের ওই কচু বনের দিকে। কচু গাছের পাতার ফাঁক দিয়ে কিছু একটা যেন নড়ছে। সুকান্ত ভুঁড়ো কুঁচকে ভালো করে দেখার চেষ্টা করল। তারপর যা দেখল তাতে তার হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল বুকের খাঁচার ভেতর। কিছুক্ষণের মধ্যেই একটি বীভৎস ভয়ঙ্কর প্রাণী সদৃশ অবয়ব কচু গাছের পাতার নিচ থেকে সামান্য সামনের দিকে ঝুঁকে ফাঁকা জায়গায় বেরিয়ে এলো। অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছিল সেটি দুটি হাত আর দু পায়ের উপর ভর করে জানালার উপাসের ঘরের ভেতরে কিছু একটা দেখার চেষ্টা করছে। প্রাণীটির শরীরে যেন কোনো মাংস নেই, শুধু চামড়া আর হাড় দিয়ে তৈরি একটা মানুষের মতো কাঠামো। তার মাথায় লম্বা লম্বা চুল, কিন্তু বেশিরভাগ অংশই উঠে গেছে, রুক্ষ আর নোংরা। তার পেছনে ছিল একটি লিকলিকে সরু লেজ, ঠিক যেন একটি চাবুক। সুকান্ত কাঁপা কাঁপা পায়ে দাঁড়িয়ে থেকে স্পষ্ট দেখতে পেল জিনিসটার চোখ দুটো কেমন যেন জল জল করছে আগুনের হলকার মতো। সেই বীভৎস মূর্তিটা
এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, জানালার গড়াত ঘেঁষে ঘরের ভেতরে ঢুকে যাওয়ার প্রস্তুতি নিতে। সুকান্তের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই ধরনের প্রাণী সে আগে কখনো দেখেনি। ওটা কি কোনো প্রাণী নাকি অন্য কিছু? বুকের শ্বাস প্রশ্বাসের মাত্রা দ্বিগুণ হয়ে গেল সুকান্তের। একবার মনে মনে ভাবল চিৎকার করে ষষ্ঠীবাবুকে ডাকবে নাকি, কিন্তু ঠিক এমন সময় ঘটল একটা অভাবনীয় ঘটনা। জানালার ভেতর থেকে সম্ভবত ষষ্ঠীবাবু কিছু একটা ছুঁড়ে মারলেন, খানিকটা তরল পদার্থ, ঠিক জলের মতো। আর তখনই সেই বিভৎস প্রাণীটা একটা অদ্ভুত ভয়ঙ্কর শূকরের মতো চিৎকার করে উঠল। তারপর দুবার দাঁত মুখ খিঁচিয়ে দুপা পিছিয়ে এলো, যেন ব্যাপারটা একেবারেই পছন্দ হয়নি তার। তারপর জানালার দিকে হিংস্র জ্বলন্ত চোখ হেলে কুচু বনের গভীরে ঢুকে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সুকান্ত ততক্ষণে তর তর করে ঘামছে। তার চোখের সামনে যেটা ঘটে গেল সেটা বাস্তব নাকি কল্পনা বুঝে উঠতে পারল না সে। দ্রুত জানালার পাল্লাগুলো বন্ধ করে ছিটকিনি তুলে দিয়ে চুপচাপ বিছানায় এসে বসল সুকান্ত। তার কানে যেন তখনও বাজছে সেই বিভৎস চিৎকার, আর চোখের সামনে ভাসছে জ্বলন্ত চোখের সেই ভয়ঙ্কর অবয়ব। বৃষ্টির রেশ তখনও বাতাসে লেগেছিল, যদিও আকাশ এখন অনেকটা পরিষ্কার। গতকাল রাতের বিভীষিকাময় দৃশ্যের পর সুকান্তের ঘুম এসেছিল বটে, তবে তা ছিল বড়ই ছন্ন ছাড়া। বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়েছে সে সারাটা রাত। চোখের সামনে থেকে সেই হাড় জিরজিরে চাবুকের মতো লেজওয়ালা প্রাণীটার জ্বলন্ত চোখ যেন কিছুতেই সরছিল না। সকালে নরম আলোয় অবশ্য সেই ভয় কিছুটা কেটেছে, কিন্তু এক রাশ অস্বস্তি আর জিজ্ঞাসার ভার যেন চেপে বসেছে তার মনে। এই প্রত্যন্ত গ্রামে সুকান্ত ভাড়া বাড়িতে এসে কেবল দিন গুনছিল এমনটা নয়, সে একটা কাজের ব্যবস্থাও করে নিয়েছিল। গ্রাম থেকে একটু দূরে শহরের উপকণ্ঠে একটা কলম তৈরির কারখানা ছিল। সেখানেই সে একটা কাজ জুটিয়েছিল। তার উদ্দেশ্য ছিল একটাই, কয়েকটা মাস এখানে থেকে কিছু টাকা জোগাড় করা, তারপর নিজের শহরে ফিরে গিয়ে সব পাওনাদারদের ঋণ মিটিয়ে দেওয়া, আর সসম্মানে আবার নিজের জীবনে ফিরে আসা। এই একটা স্বপ্নই তাকে প্রতিদিন টেনে নিয়ে যেত কঠিন বাস্তবের মুখোমুখি। আজ সকালে অবশ্য তার কাজে বেরোতে একটু দেরি হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 9টা বাজে। তাড়াহুড়ো করে তৈরি হয়ে ঘর থেকে বেরোল সে। নিচে উঠোনের কাছে সিঁড়ির মুখে আসতেই শুনতে পেল ষষ্ঠীবাবুর গলা। তিনি উঠোনে দাঁড়িয়ে হাঁকপাক করছেন। তার চাকর পাঁচু সম্ভবত একটু দেরিতে এসেছে। বৃষ্টিটা একটু ধরেছে, এখন না গেলে আবার বৃষ্টি চলে আসতে পারে। পাঁচু এক গাট্টা যুবক, মাথা চুলকাতে চুলকাতে সামনে এসে দাঁড়ালো। ষষ্ঠীবাবুর চোখ এমন সময় হঠাৎ সুকান্তের উপর পড়ল। এ কি সুকান্ত বাবু, আপনি কাজে যাননি? সুকান্ত কিছুটা অপ্রস্তুত হল। আসলে গতকাল রাতে ঘুমে একটু ব্যাঘাত ঘটেছিল, তাই আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। এই এখন বেরোচ্ছি কাজে। রাতে ঘুমের ব্যাঘাত? কিন্তু এরকম বৃষ্টিমুখর রাতে ব্যাঘাত ঘটার তো কোনো কারণ থাকতে পারে না সুকান্ত বাবু। ঝড় বৃষ্টিতে বাইরে তো সব নিঝুম হয়ে যায়। কি এমন ঘটল? সুকান্ত দ্বিধা করল। গতকাল রাতের ঘটনাটা সে ষষ্ঠীবাবুকে বলবে কিনা তা নিয়ে তার মনে একটা দোলাচল তৈরি হলো, কিন্তু ষষ্ঠীবাবুর উদ্বিগ্ন মুখ দেখে তার মনে হলো বলা উচিত।
হয়তো ষষ্ঠীবাবু কিছু জানেন। আসলে তেমন কিছু না, মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। আচ্ছা, একটা ব্যাপার আপনি কি দেখেছেন? মানে আপনার দেখার কথা, ওই আপনার ঘরের দরজার পাল্লা খুলে মানে জানালার বাইরে। এই পচা, আরে কি রে, তোকে কখন থেকে বলছি তৈরি হলি রে বাপ আমার। আরে গরু ছাগলগুলো যে মাঠের দিকে চেয়ে আছে দেখ। সুকান্ত তার কথাটা শেষ করতে পারল না। ষষ্ঠীবাবু যেন হঠাৎ করেই প্রসঙ্গ পাল্টালেন। তিনি প্রায় চিৎকার করে উঠলেন। তার গলার স্বর হঠাৎ করেই চড়ে গেল, যেন সুকান্তের কথা কানেই যায়নি। পাঁচু ততক্ষণে কাজে মন দিয়েছে। সে ষষ্ঠীবাবুর দিকে তাকিয়ে বলল, এই তো কথা, আমি বেরোচ্ছি। সুকান্ত অবাক হল। ষষ্ঠীবাবু কেন এভাবে তার কথা এড়িয়ে গেলেন? তার চোখে কি সে কোনো ভয়ের ছাপ দেখেছিল, নাকি সে ভুল বুঝছে? একটা অজানা অস্বস্তি সুকান্তের বুকের ভেতর খচখচ করতে লাগল। সে আর কিছু বলল না। ষষ্ঠীবাবুর আচরণ তাকে আরো বেশি সন্দিহান করে তুলল। দ্রুত পায়ে উঠোন পেরিয়ে গেটের দিকে এগিয়ে গেল সে। কারখানায় পৌঁছানোর জন্য তাকে হাঁটতে হবে বেশ কিছুটা পথ। রাস্তায় নামতেই টাটকা বাতাস লাগলো গায়ে, কিন্তু তার মন থেকে ষষ্ঠীবাবুর অদ্ভুত আচরণ আর গতরাতের বীভৎস দৃশ্যের রেশ কিছুতেই যেন কাটছিল না। সুকান্ত কারখানার দিকে রওনা হয়েছিল বটে, কিন্তু সেদিন তার আর কাজ করা হলো না। কারখানার গেটে পৌঁছেই দেখল এক ভিন্ন চিত্র। শ্রমিকেরা জোট বেঁধেছে। তাদের মুখাবয়বে স্পষ্ট অসন্তোষ আর জেদ। বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট চলছে। কারখানার প্রধান ফটক বন্ধ, তাতে বিশাল তালা ঝুলছে। গেটের বাইরে ছোট ছোট জটলা। শ্রমিকরা তাদের বকেয়া দাবি নিয়ে স্লোগান দিচ্ছে। অগত্যা সুকান্তের কাজ নেই আজ। দুপুরের আগেই তাকে বাড়ি ফিরে আসতে হলো। বাড়িতে ফিরে উঠোনে পা দিতেই সুকান্তের চোখ গেল নিচের তলার বারান্দায়। ষষ্ঠীবাবু বসে আছে। তার ভঙ্গিতে এক গভীর অন্যমনস্কতা। তার মুখাবয়বে কেমন যেন এক অজানা আতঙ্ক, ক্লান্তি আর ভয়ের ছাপ স্পষ্ট। মনে হলো সুকান্ত যে এসেছে তিনি তা খেয়ালই করেননি। এত কাছে এসেও তিনি নিষ্পন্দ। সুকান্ত গলা খাঁকড়াল। কি ষষ্ঠীবাবু, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে? ষষ্ঠীবাবু যেন ঘুম থেকে জেগে উঠলেন। তার শরীরটা চমকে উঠল, চোখ দুটো বিস্ফারিত হল। কে কে কে? সুকান্ত, তুমি এসে গেছো? আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলে এলে যে। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত দ্বিধা। সুকান্ত সংক্ষেপে কারখানার ধর্মঘটের কথা জানাল। ষষ্ঠীবাবু মাথা নেড়ে বললেন, ঠিক আছে, যাও যাও, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নাও। সুকান্ত মাথা নেড়ে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল। কিন্তু ষষ্ঠীবাবুর আচরণ তার মনে এক গভীর রেখাপাত করল। গত 3 মাস ধরেই বাড়িতে সে আছে। এই প্রবীণ মানুষটিকে সে সবসময় হাসি খুশি দেখেছে, কোনোদিন এমন চিন্তিত বা ভীত দেখেনি। আজ তার মধ্যে যেন এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কি হয়েছে ঠিক বুঝতে পারল না সুকান্ত। একজন সদা হাস্যময় মানুষ হঠাৎ করে এমন বদলে যাওয়ার কারণ কি? গতরাতে দেখা সেই বীভৎস দৃশ্যটার কথা আবার মনে পড়ছে তার। সেই দৃশ্যের সঙ্গে কি ষষ্ঠীবাবুর জীবনের কোনো গোপন সংযোগ সূত্র রয়েছে, নাকি নিছকই কাকতালীয়? এসব 7-5 ভাবতে ভাবতে সুকান্ত নিজের ঘরে ফিরে এলো।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। আকাশটা ধূসর থেকে গাঢ় নীল রং ধারণ করেছে। কিছুক্ষণ আগেই পাঁচু গরু ছাগলগুলোকে খামারের নির্দিষ্ট জায়গায় ছেড়ে দিয়েছে। সুকান্ত নিচে নেমে এলো। ভাবছিল ষষ্ঠীবাবুর সঙ্গে কথা বলবে। আজ সন্ধ্যা হওয়ার একটু আগেই সুকান্ত দেখল ষষ্ঠীবাবুর ঘরের ভেতর থেকে আবছা আলো ভেসে আসছে। সে ঘরের কাছে গিয়ে দেখল ষষ্ঠীবাবু ঘরের ভেতর পশ্চিম দিকের জানালার কাছে দাঁড়িয়ে বাইরে কি যেন দেখছেন। তিনি এতটাই বিভোর, এতটাই মগ্ন যে সুকান্ত এসেছে তা খেয়ালই করেননি। তার দৃষ্টি যেন বাইরের অন্ধকারে কোনো অদৃশ্য বস্তুকে অনুসরণ করছে। তাতে এক গভীর উদ্বেগ আর আতঙ্ক সুস্পষ্ট। সুকান্ত দরজায় আলতো টোকা দিল। আসতে পারি? ষষ্ঠীবাবু চমকে ঘুরে তাকালেন। তার চোখ দুটোতে সেই আগের আতঙ্ক আর ভয় যেন আরো প্রকট হয়ে উঠেছে। ও সুকান্ত, এসো এসো, ভেতরে এসো। তার মুখ ফ্যাকাশে, কপালে ঘামের রেখা। সুকান্ত ঘরের ভেতরে একটি কাঠের চেয়ারে বসল। তার চোখে জিজ্ঞাসার চিহ্ন। কি হয়েছে বলুন তো ষষ্ঠীবাবু? কোনো সমস্যা চলছে? ষষ্ঠীবাবু কেমন একটা অদ্ভুত, প্রায় ফিসফিস করে বললেন, চুপ চুপ, আস্তে কথা বলো, ওরা ওরা শুনে নেবে। তার কণ্ঠস্বরে এক চাপা ভয় আর অস্থিরতা এমনভাবে মিশেছিল যে সুকান্তের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সুকান্ত ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কারা শুনে নেবে? কিন্তু সুকান্তের কথার কোনো জবাব না দিয়েই ষষ্ঠীবাবু দ্রুত পায়ে গিয়ে পশ্চিমের জানালাটা বন্ধ করে দিলেন। কাঠের পুরনো পাল্লা বন্ধ হওয়ার শব্দে মনে হলো যেন কোনো অদৃশ্য প্রাচীর টেনে দেওয়া হলো। তারপর পাঁচুকে উদ্দেশ্য করে কিন্তু একটু জোরেই ডাকলেন, পাঁচু, পাঁচু, 2 কাপ চা দিয়ে যা বাবা। সুকান্তের মনে তখন হাজারো প্রশ্ন। সে বলল, কি হলো? আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না যে? ষষ্ঠীবাবুর চোখ দুটো তখনও আতঙ্কে ছানা বড়া। তিনি সুকান্তের দিকে ঝুঁকে এসে প্রায় ফিসফিসিয়ে আবার বললেন, সব বলবো, কিন্তু তার আগে তোমাকে আগামীকাল সকাল হলে এই বাড়ি ছেড়ে দিতে হবে। তার গলার স্বর এতটাই নিচু ছিল যে সুকান্তকে খুব মন দিয়ে শুনতে হলো। প্রত্যেকটি শব্দ যেন এক গভীর রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। সুকান্ত হতবাক। ছেড়ে দিতে হবে তার মানে? ভদ্রলোক তখন আরো অস্থির হয়ে উঠলেন। তার দৃষ্টি এদিক ওদিক ঘুরছে, যেন অদৃশ্য কিছু তাকে ঘিরে আছে। এত কিছু বলার এখন সময় নেই সুকান্ত, তবে জেনে রেখো আমি তোমার ভালো চাই, সেই কারণেই বলছি। সময় আসলে সমস্ত কিছু খুলে বলবো। আর আর বিশেষ করে আজ রাতের বেলা দরজা জানালা একেবারেই খুলবে না। কথাটা বলতে বলতে পাঁচু চা নিয়ে ঘরে ঢুকল। তার চোখে সরল জিজ্ঞাসা। ষষ্ঠীবাবু যেন তাকে দেখে স্বস্তি পেলেন। পাঁচু, চাটা রেখে তুই তোর বাড়ি ফিরে যাবা। কাল আর আসার দরকার নেই, প্রয়োজন হলে আমি তোকে বাড়িতে গিয়ে ডেকে আনবো। ভৃত্য পাঁচু কিছুই বুঝল না। তার চোখে এক জিজ্ঞাসু দৃষ্টি। সে একবার মনিবের দিকে চেয়ে, একবার সুকান্তর দিকে চেয়ে, তারপর ঘাড় নেড়ে প্রস্থান করল। দরজার বাইরে পাঁচু অদৃশ্য হতেই ষষ্ঠীবাবুর চোখে যেন আবারও সেই অজানা আতঙ্ক ফিরে এলো। সুকান্ত বুঝতে পারছিল এই বাড়িতে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আর সে তার মাঝখানে আটকা পড়েছে। ষষ্ঠীবাবুর কথাগুলো তার মনে
এক গভীর ভয়ের বীজ বুনে দিল। রাতের বেলা দরজা জানালা না খোলার সতর্কবার্তা যেন কোনো এক আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। তখন সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে ঘনীভূত হতে শুরু করেছে। দিনের শেষ আলোটুকুও আকাশের পশ্চিম কোণে মিলিয়ে যাচ্ছে। আকাশে মেঘের জটলা আরো ঘন আর কালো হয়ে উঠেছে, আর দূর থেকে ভেসে আসছে গুরু গুরু মেঘের ডাক, যেন অদৃশ্য কোনো দেবতা তাদের অনাগত বার্তা পাঠাচ্ছে। ঘরের ভেতরে হ্যারিকেনের ম্লান আলোয় ষষ্ঠীবাবুর ফ্যাকাশে মুখখানা যেন আরো ভৌতিক দেখাচ্ছে। সুকান্ত আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। গত রাতের দৃশ্য আর ষষ্ঠীবাবুর আজকের অদ্ভুত আচরণ তার মনে এক তীব্র জিজ্ঞাসার জন্ম দিয়েছে। সে সরাসরি প্রশ্ন করে বসল, আচ্ছা ষষ্ঠীবাবু, সত্যি করে বলুন তো, গতকাল রাতে আপনি ওই জানালা দিয়ে বাইরে কি ছুঁড়ে দিয়েছিলেন? আর আর ওই অদ্ভুত প্রাণীটাই বা কী ছিল? আমি কিন্তু সমস্তটাই দেখেছি, তাই এ বিষয়ে দয়া করে কিছু লুকোবেন না। সুকান্তের কণ্ঠে স্পষ্টতা আর এক অদম্য কৌতূহল। সুকান্তের কথা শেষ না হতেই ষষ্ঠীবাবুর চোখ দুটো বড় বড় হয়ে বিস্ফারিত হয়ে গেল। তার ফ্যাকাশে মুখটা যেন আরো রক্তশূন্য হয়ে পড়ল। তিনি ঠোঁটের গোড়ায় তর্জনী ঠেকিয়ে সুকান্তকে চুপ করার ইশারা করলেন। তারপর প্রায় ফিসফিসিয়ে বললেন, একদম চুপ। তার কথা একেবারেই বলো না সুকান্ত। ওটা শয়তান, ওটা শয়তানদের রাজা, সব থেকে বড় শয়তান। তার প্রতিটি শব্দ যেন বাতাসকে ভারী করে তুলল। তাতে এক অশুভ ছায়া নেমে এলো। আমার কাছে এক তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত গঙ্গার জল রয়েছে, ওটা ছিটিয়ে দিলে ওরা আর আসে না। ষষ্ঠীবাবুর কথাগুলো সুকান্তের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিল। তান্ত্রিক, শয়তান, মন্ত্রপুত জল, এগুলো যেন অন্য এক জগতের ইঙ্গিত দেয়। ষষ্ঠীবাবু এক মুহূর্ত থামলেন। তারপর তার কণ্ঠস্বর আরো নিচু হল, যেন বাতাসে মিশে থাকা কোনো অদৃশ্য সত্তার কানে না পৌঁছায়। তবে এতকাল ওদের উৎপাত ছিল না, কিন্তু আমি জানতাম একটা দিন জিনিসটা ফিরে আসবে, তাই আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। তবে তুমি আমায় দয়া করে এখন জিজ্ঞাসা করো না তার কথা। আজকের রাতটা হলো। তিনি থেমে গেলেন। তার চোখ দুটো যেন কল্পনার কোনো এক ভয়ঙ্কর দৃশ্যে নিবদ্ধ। আজকের রাতটা হলো কাল রাত্রি, যে রাতে অমঙ্গল তার পূর্ণ শক্তি নিয়ে আবির্ভূত হয়। তন্ত্রমন্ত্রের ক্রিয়া চরম সীমায় পৌঁছায়। ষষ্ঠীবাবুর এই পাগলের মতো প্রলাপ সুকান্তকে আরো কৌতূহলী করে তুলল। বিষয়টা কিছুতেই পরিষ্কার হচ্ছে না। ভদ্রলোক পরিষ্কার করে কিছু খুলে বলছেনও না, শুধু রহস্যের জাল আরো ঘন করছেন। সুকান্ত কিছু একটা বলতে যাবে, এমন সময় বাইরে রান্নাঘরের দিক থেকে একটা বাসন পড়ার ঝনঝন শব্দ এলো। শুধু তাই নয়, তার সঙ্গে যোগ হল এক অদ্ভুত টুং টাং আওয়াজ, যেন কেউ রান্নাঘরে ঢুকেছে আর কিছু একটা করছে, অথবা অসংখ্য ধাতব ছোট ছোট জিনিস একসাথে গড়িয়ে পড়ছে। শব্দটা এতটাই অদ্ভুত আর অস্বাভাবিক ছিল যে ষষ্ঠীবাবু ভয়ে দুপা পিছিয়ে এলেন। তার সারা শরীর কাঁপছে, চোখ দুটো বিস্ফারিত। তিনি কাঁপতে কাঁপতে বললেন, সুকান্ত, খুব সাবধান, দরজা জানালা খুলবে না।
তার কণ্ঠস্বর ভয়ে জড়িয়ে গেল। সুকান্ত অল্প বয়সী ছেলে, ভয় তার মধ্যে না থাকাটাই স্বাভাবিক। এই বয়সে আতঙ্ক নামের জিনিসটা মনের মধ্যে বেশিক্ষণ প্রভাব বিস্তার করতে পারে না। আর গতকাল রাতে দেখা সেই বিচিত্র প্রাণীটির কথা সুকান্ত প্রায় ভুলে গেছে। এই মুহূর্তে সে সাহসে ভরপুর হয়ে উঠল। ষষ্ঠীবাবুর এমন অসহায়ত্ব দেখে তার ভিতর যেন এক অদ্ভুত শক্তি জেগে উঠল। সে বলল, আপনি ঘরে থাকুন, দরজাটা বন্ধ করে, আমি দেখে আসছি। ষষ্ঠীবাবুকে কিছু বলার সময় না দিয়ে সুকান্ত টেবিলের উপর থেকে হ্যারিকেন বাতিটা হাতে তুলে নিল। তার চোখে দৃঢ়তা, মুখে এক অদৃশ্য চ্যালেঞ্জের ছায়া। দ্রুত পায়ে সে দরজার দিকে এগিয়ে গেল। তারপর দরজা খুলে সন্তর্পণে বাইরে বেরিয়ে গেল এবং বেরোনোর সময় নিজেই দরজাটা বন্ধ করে দিল। এখন উঠোনের নিঝুম অন্ধকারে হ্যারিকেনের ম্লান আলোয় সুকান্ত একা। তার হাতের আলোটা কাঁপছে, আর তার ছায়াটা যেন ভৌতিক প্রাণীর মতো একবার দীর্ঘ হচ্ছে আর একবার ছোট হচ্ছে। রান্নাঘরের দিক থেকে সেই অদ্ভুত শব্দ তখনও ভেসে আসছে। প্রতিটি পদক্ষেপে এক অজানার মুখোমুখি হওয়ার রোমাঞ্চ আর এক চাপা ভয় তার শিরায় শিরায় বয়ে যাচ্ছে। হ্যারিকেনের কম্পিত আলোয় নিজের লম্বা ছায়াটাকে সঙ্গী করে সে গুটি গুটি পায়ে এগিয়ে চলল বারান্দার দিকে। চারপাশে ঘনিয়ে আসা অন্ধকার যেন আরো নিবিড় হয়ে তাকে গ্রাস করতে চাইছে। বারান্দার কাছেই একটা ভাঙা টেবিলের পায়া পড়েছিল, পুরনো কাঠের, বেশ ভারী। দ্বিধা না করে সুকান্ত সেটাকে লাঠি হিসাবে হাতে তুলে নিল। তার চোখে এক অনমনীয় দৃঢ়তা, যেন সে কোনো অদৃশ্য শত্রুর মুখোমুখি হতে প্রস্তুত। তারপর আবার ধীরে ধীরে এগিয়ে চলল সামনের দিকে। লক্ষ্য তার সেই শব্দটা, কিন্তু মাত্র 2 পা এগোতেই রান্নাঘরের ভেতর থেকে আসা সেই অদ্ভুত টুংটাং শব্দটা থেমে গেল। এক নীরব ভয়াবহ নিস্তব্ধতা গ্রাস করল চারপাশ। সুকান্ত এখন এসে পৌঁছে গেছে রান্নাঘরের দরজার সামনে। এক হাতে হ্যারিকেন, অন্য হাতে কাঠের লাঠিটা শক্ত করে ধরা। দম বন্ধ করা এই নীরবতা তার স্নায়ুর উপর চাপ সৃষ্টি করছে। সে পা দিয়ে দরজার উপর হালকা ধাক্কা মারতে দরাম করে দরজাটা খুলে গেল। ভেতরে প্রবেশ করে হ্যারিকেনের আলোটা উঁচু করে ধরল সুকান্ত। ঘরটা একেবারে ফাঁকা। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাসনপত্র, হাঁড়ি পাতিল সব যেন ঠিকঠাক জায়গায় রয়েছে। কোথাও কোনো দ্বিতীয় কারোর উপস্থিতি নেই। কোনো বাসনও নিচে পড়েনি। তাহলে শব্দটা কেন আসছিল? কিসের শব্দ ছিল সেটা? সুকান্তের মনে এক গভীর বিস্ময় আর অবিশ্বাস। সে হ্যারিকেন বাতিটা হাতে নিয়ে দরজাটা বন্ধ করে পা বাড়ালো বারান্দার দিকে। কিন্তু এইবার কয়েক পা এগিয়ে আসতেই তার চোখ আটকে গেল বারান্দার মেঝের উপর। সেখানে একটা চড়ুই পাখি মরে পড়ে আছে। হ্যারিকেনটা নিয়ে ঝুঁকে পড়ল সুকান্ত। পাখিটা সদ্য মৃত। তার নরম পালকগুলো তখনও সতেজ দেখাচ্ছে। পাখিটার সমস্ত শরীর অক্ষত, শুধু ঠোঁটের এক পাশ দিয়ে যেন খানিকটা রক্ত বেরিয়ে এসেছে, অতি সামান্য। সুকান্তের স্বভাবই এমন যে তার সব পশু পাখি দেখলে মায়া হয়। আফসোসের একটা শব্দ জিভ দিয়ে চুপ করে বেরিয়ে এলো। তারপর ফিসফিস করে বলল, আগো, এমন সুন্দর একটা চড়ুই পাখি এইভাবে মারা গেল। পাখিটার মাথার কাছে খুব সুন্দর একটি সাদা রঙের গোলাকার
অদ্ভুত চিহ্ন ছিল, যা পাখিটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সেই চিহ্নটি এক পলকে তার নজর কাড়ল। এত সুন্দর একটি প্রাণীর এমন করুণ মৃত্যু দেখে সুকান্তের ভীষণভাবে আফসোস হল। বাইরে উঠোনের এক কোণে কোদাল, কাঁচি আর শাবল রাখা আছে। সেখান থেকে একটা শাবল তুলে নিল সুকান্ত। উঠোনের একপাশে একটা ছোট্ট গাছের নিচে খানিকটা গর্ত খুঁড়ল। তারপর পরম স্নেহের সাথে চড়ুই পাখিটাকে হাতে করে তুলে এনে মাটির নিচে পুঁতে দিল। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সুকান্তের বুক থেকে। সে যেন প্রকৃতির এক ক্ষুদ্র জীবনকে সম্মান জানালো। তারপর হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে সুকান্ত আবার ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হল। তার মনে তখন এক ধরনের স্বস্তি আর আত্মবিশ্বাস। ভদ্রলোক ষষ্ঠীবাবু যে খামোকাই ভয় পাচ্ছেন সেই ব্যাপারটা তাকে বুঝিয়ে বলতে হবে, কারণ এখনো পর্যন্ত সুকান্ত এই বাড়িতে তেমন কিছু অস্বাভাবিক দেখেনি। রান্নাঘরের ভেতর থেকে আসা শব্দটা হয়তো কোনো বিড়ালের কাণ্ড ছিল, আর চড়ুই পাখির ব্যাপারটাও হয়তো তাই, হঠাৎ করে মরে গেছে। এ তো ভারী স্বাভাবিক ব্যাপার। মনে মনে একটু হাসল সুকান্ত। তার মনে হলো এসব ষষ্ঠীবাবুর অতিরিক্ত ভয়ের ফল। তারপর ষষ্ঠীবাবুর ঘরের দিকে পা বাড়াতে গিয়ে কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালো সে। তার রক্ত হিম হয়ে গেল। ষষ্ঠীবাবুর ঘরের দরজা বন্ধ, এবং সেই বন্ধ দরজার বাইরে ঠিক চৌকাঠের উপরে আরেকটা চড়ুই পাখি দিব্যি চুপ করে বসে আছে। তার চোখ দুটো স্থির, যেন একভাবে তাকিয়ে আছে সুকান্তের দিকে। আর অদ্ভুতভাবে এই চড়ুই পাখিটার মাথাতেও সেই একই সাদা রঙের গোল চিহ্ন। অথচ এই পাখিটার চোখ দুটোতে এমন এক শীতল শূন্য দৃষ্টি ছিল যা সুকান্তের পরিচিত কোনো চড়ুই পাখির চোখে থাকে না। তার বসে থাকার ভঙ্গিতে, তার নিষ্পন্দ চাহনিতে এক অদ্ভুত ভয়ঙ্কর ভাব ফুটে উঠেছিল, যা দেখে সুকান্তের বুকের ভেতরটা হিম হয়ে গেল। এটা নিছকই কাকতালীয় নয়। এই পাখির উপস্থিতি যেন এক অশুভ সংকেত বহন করছিল। সুকান্তের সমস্ত যুক্তি এক মুহূর্তে ভেঙে গুঁড়িয়ে গেল। তার মনে হলো সে যেন এক গভীর রহস্যের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ষষ্ঠীবাবুর ঘরের চৌকাঠে বসে থাকা সেই দ্বিতীয় চড়ুই পাখিটির দিকে তাকিয়ে সুকান্তর মাথার ভেতর সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে গেল। এটা কি তবে অন্য আরেকটা চড়ুই পাখি? কিন্তু যদি তেমনটা না হয়, তাহলে যে পাখিটাকে সে এইমাত্র মাটি চাপা দিয়ে এসেছে সেটা আবার জীবিত অবস্থায় ফিরে এলো কি করে? এই চিন্তাটা যেন তার মগজে বিঁধে গেল। তার সমস্ত যুক্তি তছনছ হয়ে গেল। মনের মধ্যে এক তীব্র অস্থিরতা নিয়ে সে আর এক মুহূর্ত দেরি করল না। তড়িঘড়ি ছুটে গেল যেখানে পাখিটাকে মাটির নিচে চাপা দিয়েছিল সেখানে। হ্যারিকেনের কাঁপা কাঁপা আলোয় সেই স্থানটি খুঁজে বের করল। তারপর উন্মত্তের মতো মাটি খুঁড়তে শুরু করল। হাতে সেই একই শাবল। তার প্রতিটি কোপে যেন মাটি ভেদ করে এক অশুভ শক্তিকে টেনে তোলার চেষ্টা করছিল। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ এক সময় তার হাতের শাবলটা একটা মাংসপিণ্ডের মধ্যে গেঁথে যাওয়ার মতো অনুভব হলো। এক তীব্র ঠান্ডা অনুভূতি তার হাত বেয়ে উঠে এলো। সুকান্তের সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। সে এক টানে শাবলটা টেনে বার করতে দেখল শাবলের মাথায় লেগে রয়েছে টাটকা তাজা লাল রক্ত। সুকান্তের শ্বাস দ্রুত গতিতে চলতে লাগলো। বুকটা যেন ফেটে যাবে। সে দ্রুত গতিতে মাটি সরাতে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তাড়া করছে। আর মাটি সরিয়ে ভেতরে যে অদ্ভুত দৃশ্যটা সে দেখল, তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না।
যেখানে সে এইমাত্র কিছুক্ষণ আগেই সেই নিরীহ চড়ুই পাখিটাকে মাটির নিচে পুঁতে দিয়ে গিয়েছিল, সেখানে এখন চড়ুই পাখিটা নেই। তার বদলে ভেতর থেকে বেরিয়ে এসেছে ষষ্ঠীবাবুর অতি প্রিয় এবং পছন্দের সাদা কালো ছোপযুক্ত শূকরটির মৃতদেহ। তার শরীরটা তখন উষ্ণ, চোখের কোণে জমে আছে হিম শীতল শূন্যতা। শূকরটির ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে পড়েছে গাঢ় রক্ত, আর তার সারা শরীরে অসংখ্য নখের আঁচড়ের মতো ক্ষত গভীর দাগ। সুকান্তের বুক ফেটে এক ঠান্ডা আর্তনাদ বেরিয়ে আসার আগেই তা গলাতে আটকে গেল। প্রচন্ড ভয় আর আতঙ্কে সে দুপা পিছিয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে আকাশ ফেটে এক ভয়ঙ্কর বাজ পড়ল। তারপর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, যেন প্রকৃতিও এই বিভৎস দৃশ্যের সাক্ষী হতে চাইছে না। ষষ্ঠীবাবু তাহলে ঘরের ভেতর কি করছেন? সুকান্তের মনের মধ্যে এই প্রশ্নটা যেন হাজারো কাঁটার মতো বিঁধে গেল। সে হাতের শাবলটা ফেলে দিয়ে ছুটে গেল ষষ্ঠীবাবুর ঘরের দিকে। তার মন তখন একটাই উত্তর চাইছে, কি হচ্ছে এই বাড়িতে? কিন্তু দরজার কাছে আসতেই ঘরের ভেতর থেকে শোনা গেল একটা ভয়ঙ্কর শব্দ। ঠিক সেই শব্দটাই যেটা গতকাল রাতে সুকান্ত পশ্চিমের জানালা দিয়ে শুনতে পেয়েছিল। একটা বিভৎস শূকরের মতো চিৎকার, কিন্তু আরো অনেক বেশি ভয়ঙ্কর, যেন কোনো দানবীয় সত্তা তার আসল রূপ ধারণ করেছে। আর ভেতর থেকে ষষ্ঠীবাবু যেন কারোর কাছে কাকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চাইছেন। তার কণ্ঠস্বর ভয়ে বিকৃত হয়ে উঠেছে। তাহলে কি সেই অদ্ভুত প্রাণীটা, সেই হাড় জিরজিরে চামড়া হাড়ের কাঠামোওয়ালা জিনিসটা? সুকান্ত আর বেশি কিছু ভাবতে পারল না। এই ঘরের দরজার ঠিক একটু দূরে বাঁদিকে রয়েছে একটি জানালা। জানালাটার একটা পাল্লার অর্ধেকটা ভাঙা, আর ভাঙা কাঁচের ধারগুলো অন্ধকারে চিকচিক করছে। সুকান্ত ধীরে ধীরে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল সেই ভাঙা জায়গাটার দিকে। বুকটা ধড়ফড় করছে, যেন এখনই ফেটে যাবে। সে চোখ রাখল সেই ভাঙা কাঁচের ফাঁক দিয়ে ঘরের ভেতরে। কিন্তু এটাই বা কিভাবে সম্ভব? যে দৃশ্য সে দেখল তা তার সমস্ত ধারণাকে ওলট পালট করে দিল। ঘরের ভিতরে ষষ্ঠীবাবু একটি কোনায় হাঁটুর ওপর ভর করে হাত জোর করে গুটিসুটি হয়ে বসে কাকুতি মিনতি করছে। তার মুখাবয়বে এক সীমাহীন ত্রাস, আর তার ঠিক সামনেই ঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তার সেই অতি প্রিয় সাদা কালো ছোপযুক্ত শূকরটা। কিন্তু সেটা এখন নিজের স্বাভাবিক উচ্চতার তুলনায় অনেকটাই বড়, প্রায় একটা পূর্ণবয়স্ক ষাঁড়ের মতো বিশাল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, তাতে কোনো প্রাণীর সারল্য নেই, আছে এক গভীর নিদারুণ হিংস্রতা। তার মুখের অংশটা অদ্ভুতভাবে প্রসারিত হয়েছে, আর তার লোমহীন শরীর থেকে যেন এক বিভৎস শক্তি বিচ্ছুরিত হচ্ছে। শূকরটির দাঁতগুলো অস্বাভাবিকভাবে দীর্ঘ, আর সেগুলোর ফাঁক দিয়ে গড়িয়ে পড়ছে ঘন লালা। এটি আর নিছক কোনো পোষা প্রাণী নয়, এ যেন নরকের কোনো এক বিকৃত সত্তা, যার রক্ত আর মাংসের লোভে উন্মত্ত হয়ে উঠেছে। সুকান্ত সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছিল ষষ্ঠীবাবু যাকে শয়তান বলেছিল সেই এই শূকরের রূপ ধরেছে। কেবল কয়েক মুহূর্ত আগেও যে নিরীহ শূকরটিকে সে মাটির নিচে মৃত অবস্থায় দেখেছিল, সেই প্রাণহীন দেহটাই যেন চোখের সামনে ধীরে 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 পরিবর্তন হয়ে যাচ্ছে। তার নরম মাংসপেশিগুলো সংকুচিত হচ্ছে, হাড়গুলো অদ্ভুতভাবে প্রসারিত হয়ে এক অশুভ রূপ নিচ্ছে। এক ঝলকে শূকরটার দেহটা
গতকাল রাতে দেখা সেই অদ্ভুত শয়তান নামক প্রাণীটির শরীরে রূপান্তরিত হয়ে গেল। তার চামড়া আর হাড় দিয়ে তৈরি কাঠামো, মাথার রুক্ষ প্রায় লোমহীন চুলগুলো যেন আধার গ্রাস করে নিল। ঘরের কোনায় হাঁটু গেড়ে বসে থাকা ষষ্ঠীবাবু তখন ঠকঠক করে কাঁপছেন। তার সমস্ত শরীর ঘামে জবজবে। তার চোখ দুটোতে এক সীমাহীন ভয়, যা দেখে মনে হচ্ছিল যেন তার প্রাণবায়ু যে কোনো মুহূর্তে দেহ ত্যাগ করবে। এখন সেই দানবীয় প্রাণীটি সম্পূর্ণভাবে তার আসল আর ভয়ঙ্কর রূপে আবির্ভূত। মাথায় লম্বা চুল, হাত এবং পায়ের উপর ভর করে সে এক শিকারী ভঙ্গিতে বসে আছে, আর তার সেই চাবুকের মতো লিকলিকে লেজটা অদ্ভুত ছন্দে নড়ছে, যেন কোনো অদৃশ্য কিছু লিখছে বাতাসের গায়ে। আর ঠিক তখনই এক অদ্ভুত মানুষের কণ্ঠস্বর এবং বন্য জন্তুর বিভৎস গলার স্বর মিশে একাকার হয়ে এক শব্দ বেরিয়ে এলো সেই অদ্ভুত প্রাণীটির ভেতর থেকে। সে কথা বলছে, নিজের জঘন্য অতীতের বর্ণনা দিচ্ছে, প্রতিটি শব্দে এক হিমশীতল ঘৃণা আর প্রতিশোধের তীব্রতা। আমি দহিতা, আজ থেকে 14 বছর আগে, ঠিক 14 বছর আগে, যখন আমারও নিজের বয়স ছিল 14, সেদিন পিতা মারা যাওয়ার পর মা যখন বজ্রাঘাতে মারা গেলেন, তখন তুই সমস্ত কিছুর জন্য তাই ভেবেছিলিস আমার মা এবং আমাকে। তুই মনে করেছিলি এরপর তোকেও হত্যা করে আমার মা আর আমি আমার বাবার সমস্ত সম্পত্তি জমি জমা হস্তগত করব, আর সেই ভয়ে তুই আমার মাকে বিষ খাইয়ে হত্যা করলি। আর যখন আমি ব্যাপারটা জেনে গেলাম, তখন আমাকে খালের পাক আর জলে চুবিয়ে হত্যা করলি। কি সহজ ছিল, তাই না? কিন্তু তুই আদৌ জানতিস না আমরা নির্দোষ ছিলাম। শুধুমাত্র তোর ভুল বোঝার জন্য দুটো নিরীহ প্রাণ নষ্ট হয়ে গেল। সেদিন মরবার আগে শেষবারের জন্য আমি তোকে বলেছিলাম না, 14 বছর পর ফিরে আসব। ঠিক 14 বছর আজকের এই কাল রাত্রিতে আবার ফিরে আসব আমি। আমার শক্তিকে বাড়িয়ে আমি ফিরে এসেছি তোর কাছে। এই রাত আমার বদলা নেওয়ার রাত। কথাগুলো শেষ হতেই সেই বিকৃত সত্তা এক পা দুপা করে এগিয়ে গেল ষষ্ঠীভূষণের দিকে। তার প্রতিটি পদক্ষেপে যেন মেঝে কাঁপছে। ষষ্ঠীভূষণ তখন কেবল ক্ষমা চাইতে থাকলেন। তার মুখ থেকে কেবল অস্ফুট শব্দ বেরোচ্ছে, কিন্তু সেই শয়তানের চোখে কোনো ক্ষমা ছিল না। তার চোখে জ্বলছিল কেবল অনন্ত ঘৃণা আর প্রতিশোধের আগুন। দহিতার সেই শয়তানরূপী সত্তাটা ধীরে ধীরে এগিয়ে গিয়ে ষষ্ঠীভূষণকে গ্রাস করল। তার বিশাল থাবাগুলো ষষ্ঠীভূষণের শরীরকে আঁকড়ে ধরল, যেন তিনি এক ক্ষুদ্র পুতুল। ষষ্ঠীভূষণের আর্তচিৎকার ঘরের বাতাসে মিলিয়ে গেল যখন সেই দানবীয় সত্তা তার ধারালো নখ এবং দাঁত দিয়ে তার শরীরটাকে ছিঁড়ে ফেলতে শুরু করল। বিভৎস রক্তস্রোত মেঝেতে ছড়িয়ে পড়ল, আর ষষ্ঠীভূষণের নিথর দেহটা মুহূর্তের মধ্যেই এক অকল্পনীয় ছিন্ন ভিন্ন অবস্থায় পরিণত হল। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সুকান্তর মনে হল তার নিজের হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে যাবে। বাতাসে তখন পচা মাংস আর রক্তের এক বিকট গন্ধ। নিজের চোখের সামনে এই সমস্ত দৃশ্য আর এক মুহূর্ত সহ্য করতে পারল না সুকান্ত। তার সমস্ত শরীর অবশ হয়ে গেল, মাথাটা ঝিমঝিম করতে লাগল। সে চিৎকার করে উঠল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না।
কেবল পলায়নের এক অদম্য বাসনা তাকে গ্রাস করল। সে ওখান থেকে প্রাণপণে ছুটে পালালো। তার পা দুটো যেন নিজের অজান্তেই ছুটছে। যত দূর চোখ যায় কেবল ছুটতেই থাকলো সুকান্ত। সে যেন কোনো অদৃশ্য শিকারীর হাত থেকে বাঁচতে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে চলেছে। ছুটতে ছুটতে একসময় সে গ্রামেরই কোনো এক পুরনো কালী মন্দিরের সামনে এসে মন্দিরের সিঁড়ির গোড়ায় লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। তার মস্তিষ্ক আর এই বিভীষিকা সহ্য করতে পারল না। ভোরবেলায় তার চেতনা ফিরে এলো। তার শরীরটা ব্যথায় টনটন করছে, আর মাথার ভেতর কেমন যেন নিজেকে পাগল পাগল মনে হচ্ছে সুকান্তর। গতকাল রাতের সমস্ত কথা, সেই বিভৎস দৃশ্যগুলো, ষষ্ঠীবাবুর আর্তনাদ, সবকিছুই তার মনে স্পষ্ট। কিন্তু এরপর সে অনেক চিন্তা ভাবনা করল। এখন নিশ্চয়ই ষষ্ঠীভূষণ বাবুর বাড়িতে গেলে তার সেই ভয়ানক ছিন্ন ভিন্ন মৃতদেহটা পাওয়া যাবে। আর এতদিন যেহেতু ষষ্ঠীভূষণ বাবুর সঙ্গে সে নিজে থেকে এসেছে, সুতরাং এসবের পেছনে যে তারই হাত রয়েছে, গ্রামবাসীরা এমনটাই ভাববে। ওদিকে সুকান্ত বাড়িতেও ফিরতে পারে না ঋণের দায়। সে যেন চতুর্দিক থেকে জালে আটকা পড়েছে। সুকান্তর মাথা কাজ করছিল না। সে জানত তার কোনো মুক্তি নেই। আর হঠাৎ তার চোখ গেল দেবী কালী মূর্তির সামনে। ঘটের উপর একটা গামছা ভাঁজ করে রাখা রয়েছে। এক অদ্ভুত শূন্য দৃষ্টিতে এসে সেদিকেই তাকিয়ে রইল। গ্রামের মধ্যে তখন একটা শোরগোল পড়ে গেছে। সূর্য তখন সবে উঁকি দিচ্ছে, কিন্তু গ্রামের ঘুম ভেঙেছে এক ভয়ঙ্কর খবর নিয়ে। ষষ্ঠীভূষণ বাবুর বাড়িতে তার ঘরের মধ্যে তার ভয়ানক ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গেছে। দৃশ্যটা এতটাই বিভৎস যে যারা দেখেছে তারা ভয়ে সিটিয়ে গেছে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয়, একই সঙ্গে গ্রামের কালী মন্দিরের পাশের বটগাছের ডালে গামছা গলায় দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে থাকা সুকান্তর মৃতদেহটা উদ্ধার করেছে গ্রামবাসীরা। হঠাৎ করে এক রাতের মধ্যে এসব কি ঘটে গেছে কিছুই বুঝতে পারছে না কেউ। কেন সুকান্ত এমন কাজ করল? ষষ্ঠীভূষণের এই পরিণতি কেন হলো? এসব প্রশ্নের কোনো উত্তর নেই। শুধুমাত্র সেই রাত জানে, সেই বৃষ্টি জানে, আর সেই বট গাছ জানে গত রাতের মর্মান্তিক সেই ঘটনার কথা। শুনলেন দহিতা। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, সুকান্ত যখন চড়ুই পাখিটিকে মাটির নিচে কবর দেওয়ার জন্য শাবলটা হাতে তুলে নিয়েছিল, তখন সেই শাবলের পাশে আর কি কি রাখা ছিল? সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম। কমেন্ট করেছিলেন মানস জানা, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, শুভ, সুদীপ হালদার, জবা চক্রবর্তী, বিশ্বজিৎ সিং, সাথী মণ্ডল দে, প্রবীর, অর্ণব মণ্ডল, অহনা মণ্ডল, স্নেহা মণ্ডল, গণেশ দাস, মিঠু দাস, রিয়া দাস, গোলাম, জিশান, শেখ ফরিদ আহমেদ, মিন্টু মণ্ডল, সুমিত সামন্ত, হাসানুর শেখ, চন্দন দাস, প্রতিমা দাস, মোহাম্মদ মসিদুর রহমান, মল্লিকা বারিক, রনি দাস, উজ্জ্বল বৈদ্য, সবুজ, অনু, পিঙ্কু,
জবা চক্রবর্তী, মিঠুন, অভিজিৎ, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, মুন্না রুই দাস, অমিত জাওলানি এবং রাধা রানী বিষ্ণু যারা কমেন্ট করেছেন এবং যারা যারা নিয়মিত আমাদের গল্পগুলি শুনছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করছি আগামীতে আরও ভালো ভালো গল্পের সঙ্গে আপনাদের সঙ্গে আড্ডা আরও জমে উঠবে। আমাদের আজকের গল্পে যে প্রশ্নটি ছিল তার উত্তর লিখতে কিন্তু ভুলবেন না আপনার নামের সঙ্গে। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে আগামী এপিসোডে অন্য কোনো ভয়াবহ গল্পের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।